হ্যালো, কোথায় গেলি তুই হঠাৎ? হ্যালো, অনিন্দবাবু বলছেন? আপনি কে? রঞ্জা কোথায়? আমি সাঁতরাগাছি থানার সাব ইন্সপেক্টর বলছি। বলুন। আচ্ছা, এই ফোনটা আপনার কাছে কি করে? আমরা একটা বডি পেয়েছি। ব্রেকআপ অর্থাৎ বিচ্ছেদ, এই কথাটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এই বিচ্ছেদের পর মানুষ কি করে? হেরে যায়, নাকি নতুন করে আবার ভালোবাসা গড়ে তোলে? জানতে হলে দল বেঁধে শুনুন গপ্পের দল। আজ আপনাদের জন্য অর্ণব মণ্ডলের লেখা ব্রেকআপের পর। গল্পটি আমরা নিয়েছি নীলকণ্ঠ প্রকাশনী থেকে প্রকাশিত অর্ণব মণ্ডল এর প্রথম বই সেদিন চৈত্র মাস, এই বইটি থেকে। শুরু হচ্ছে ব্রেকআপের পর। সময়টা 2012। ওই সিটটাতে বসবে কিনা ঠিক করতে পারছিল না অনিন্দ। দাঁড়িয়েছিল ফাঁকা বাসে। ফাঁকা মানে সবসেট ভর্তি, ওইটা ছাড়া। শেষটাই যখন কন্ডাক্টর বলল, হে ভাই, দেখতে পাচ্ছিস না সিট খালি হয়ে গেছে, বস না। এই আস্তে 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 আস্তে। তখনই সে বসে পড়ল মেয়েটির পাশের সিটে। মেয়েটা একবারও ঘুরেও দেখলো না ওর দিকে। অনিন্দ একটু জড়সড় হয়ে বসে রইল। অন্য সময় হলে হয়তো কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুরু করে দিত অনিন্দ, কিন্তু আজ যেন সে নড়তেই পারছে না। শ্রোতারা ভাবছে আজকালকার দিনে বাসে একটা মেয়ের সিটের পাশে বসতে এত লজ্জা কিসে ছেলের? আসল ব্যাপারটা খুলে বলতে হয় তাহলে। মেয়েটা আসলে অনিন্দর পুরনো প্রেমিকা, যাকে বলে এক্স গার্লফ্রেন্ড। স্কুল জীবনে অনেকগুলো বছর দুজনে একসাথে কাটিয়েছে। তারপর ও চলে আসে পড়াশোনার জন্য কলকাতাতে। তারপর ওই নানা কারণে দুজনের মধ্যে গোলমাল শুরু। তারপর সম্পর্কে ভাঙন। ইদানিং দুজনের রাস্তায় দেখা হলে দুজন দুজনকে না দেখান ভান করে চলে যায়। তাই সেই পুরনো প্রেমিকার পাশে বসতে ইতস্তত বোধ করাটাই কি স্বাভাবিক নয় কি? সিটে বসে ছোটবেলার কথাগুলোই মনে করছিল অনিন্দ। গ্রামের বড় মাঠটার পাশের রাস্তা দিয়ে একসাথে সাইকেল নিয়ে ঘুরতে যেত রঞ্জনার সাথে। সাইকেল নিয়ে মানে দুজনের কাছে দুটো সাইকেল থাকতো। অনেকেই না কুচু করতো। বয়স্করা বলতো, এইটুকু বয়সে আবার প্রেম হয় নাকি? যত ছেলে ছোকরাদের বাতিক। লাউ ঠেলা, প্রেমের আবার বয়স আছে নাকি? পাত্তা দেয়নি ওরাও। ক্লাস 11-12 তো চুটিয়ে প্রেম করে গেছে দুজনে। এই যে, কানে কি প্রবলেম দেখা দিয়েছে? চমকে উঠল অনিন্দ। রঞ্জা এবার জানলার দিক থেকে মুখ ফিরিয়ে উঁচু হয়ে কথা বলছে। একটু ভ্যাবাচাকা খেয়ে হাঁ করে ওর দিকে তাকিয়ে রইল সে। হ্যাঁ, তোকেই বলছি। আরে, তখন থেকে ফোনটা বাজছে, তুই শুনতে পাচ্ছিস না? ও, এবার খেয়াল হলো বাবুর। ফোনটা বাজছে খেয়ালই করেনি। বোকা বোকা একটা হাসি হেসে পকেট থেকে ফোনটা বার করলো। মা ফোন করছে। বাসে উঠে মাকে ফোন করতেই ভুলে গেছে ও। বলো মা। কি রে, ফোন করিসনি কেন? রে, আমি বাসে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, একদম খেয়াল নেই ফোন করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে যাস কেমন? বলে ফোন রেখে দিল ও। আর সাবধানে। 2 বছর ধরে তো হাওড়া যাতায়াতই করছে ও। নতুন করে আর কি সাবধান হবে? বাস যেমন নিয়ে যাবে সেরকমই যাবে। যাই হোক, ফোনটা আসাতে কেমন জানি সাহস পেল ও। রঞ্জা কথা বলতে শুরু করেছে মানে এরপরে তো কথা বলাই যেতে পারে। তাছাড়াও 3 ঘন্টার রাস্তা এইভাবে বসে থেকেও তো লাভ নেই। কিন্তু কি বলবো?
অনেক ভেবেও ঠিক করতে পারছিল না যে ও কি বলবে। এমন সময় বোধহয় ওপরওয়ালার কৃপা হলো। রঞ্জা নিজেই জিজ্ঞেস করলো, কেমন আছিস? দেখেছো কাণ্ড, ওর মাথায় এটা এলো না কেন? এই কথাটাই জিজ্ঞেস করলেই তো। হ্যাঁ, ভালো। তুই কেমন আছিস? এই সেরেছে রে, আবার তোতলামও কেন? দূর, সব ঘেঁটে যাচ্ছে। কি হেঁটে যাচ্ছে? তুই কি কলকাতা ফিরছিস? হ্যাঁ। এরপর মিনিট খানিক দুজনেই চুপ। অনিন্দ ভাবছিল মেয়েটার হলো কি। কদিন আগে অবধি তো আগুনের ফুলকি ছিল, জলটা ঢাললো কে? এই তো দুদিন আগে জন্মদিনের শুভেচ্ছা জানাতে রঞ্জাদের বাড়ির সামনে অপেক্ষা করছিল ও। আসলে রঞ্জার ফোন নাম্বারটা ও অনেক আগেই চেঞ্জ করেছে অনিন্দ জ্বালানোর জন্য, তাই ও ভেবেছিল রাস্তাতেই শুভেচ্ছা জানাবে। তারপর প্রায় 3.5 ঘন্টা অপেক্ষা করার পর জুন মাসের কাঠফাটা রোদে অপেক্ষা করার পর দেখা মিলেছিল মহারানীর। কিন্তু হায়, ওকে দেখে এত রেগে গিয়েছিল রঞ্জা, তাই সেবার আর শুভেচ্ছা জানানো হয়নি অনিন্দর। তারপর রঞ্জা নিজের বাবাকে দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল অনিন্দর বাবার কাছে। উফ, সেটা একটা দিন ছিল বটে। ওর বাবা বলে কি না, আপনার ছেলে আমার মেয়েকে রাস্তায় পেলেই অসভ্যতামি করে, নিজের ছেলেকে সামলে রাখুন। সেদিন অনির বাবা কিছুই বলতে পারিনি। ভাগ্যিস মা তখন বাড়িতে ছিল না, তাই রক্ষে। মা জানলে কেটে ফেলতো ওকে। মা কোনোদিনও পছন্দ করতো না রঞ্জাকে। বাবা ওকে বকেনি, কিন্তু বাবার মুখ দেখে বুঝেছিল খুব কষ্ট পেয়েছে। সেদিন বাবা ওর মাথায় হাত দিয়ে বুঝিয়েছিল, অনেক তো হলো, এবার ছাড় না। এবার একটু পড়াশোনাটা মন দিয়ে কর। বাবার জন্য সেদিন ওর খুব কষ্ট হয়েছিল। কেউ জানে না সেদিন বালিশে মুখ গুজেও কেঁদেছিল বাবার জন্য। মনে মনে ঠিক করেছিল আর নিজের দুর্বলতাকে প্রশ্রয় দেবে না ও, ভালো করে পড়াশোনা করবে। কিন্তু প্রতিজ্ঞা রইল প্রতিজ্ঞার জায়গায়, আর মন রইল মনের জায়গায়। ফার্স্ট ইয়ারের রেজাল্ট কেমন হলো তোর? রঞ্জার ডাকে আবার বাস্তবে নেমে এলো অনিন্দ। হ্যাঁ, খুব ভালো হয়নি, ওই 56%। এবার খানিকটা সামলে নিয়েছে নিজেকে। তোর কেমন হলো? উত্তরটা জানা সত্ত্বেও জিজ্ঞেস করলো ও। খবরও আগেই নিয়ে নিয়েছে রঞ্জার রেজাল্টের। ভালো না রে। উফ, এই হলো টপার ছেলে মেয়েদের ন্যাকামি। এই জিনিসটা বড় বিরক্ত লাগে অনিন্দর। পেয়েছে 61%, আবার বলে কিনা ভালো না। ও আচ্ছা, বলে চুপ করে গেল ও। তারপর মিনিট খানেক দুজনেই চুপ। এবার নীরবতা ভাঙলো অনিন্দ নিজেই। কোথায় যাচ্ছিস তুই এখন? দিদির বাড়ি। কন্যগর? আর কিছু বলল না অনিন্দ। ওর দিদির বিয়ে হয়েছে হুগলির কোন নগরে, এটাও জানতো। উফ, কম জ্বালিয়েছে এই দিদিটা তখন। রাস্তায় ওদের দুজনকে একসাথে দেখলেই বাড়িতে লাগিয়ে দিত। কতবার কেস খেয়েছে এভাবে। একবার তো রাস্তায় দেখে কি জ্ঞানটাই না দিয়েছিল ওকে। বলল, ইংরেজিতে অনার্স পড়ছিস মানে তোর রেজাল্ট ভালো হয়নি। বাচ্চা বয়স থেকে প্রেম করলে রেজাল্ট কি ভালো হবে? মনে হয় বলতে চেয়েছিল আমার বোনের সাথে প্রেম করলে রেজাল্টটা ভালো হবে কি করে, কিন্তু সৌভাগ্যবশত সেটা আর বলেনি। রেজাল্ট যদিও খুব খারাপ হয়নি অনিন্দর, 87% হয়েছিল টোটাল পার্সেন্টেজ। আর ইংরেজি অনার্স রেজাল্ট খারাপ হলে পরে যত সব ফালতু যুক্তি। আচ্ছা, কোথায় এলাম রে এখন? বাইরের দিকে তাকিয়ে অনিন্দ উত্তর দিল, কোলাঘাট বোধহয়। হ্যাঁ, কোলাঘাট। আর কতক্ষণ লাগবে?
এখনো 1.5 ঘন্টা তো বটেই। ও বলে চুপ করে গেল রঞ্জা। অনিন্দ একটা প্রশ্ন অনেকক্ষণ ধরেই করবে বলছিল, কিন্তু সাহসে কুলোচ্ছিল না। এবার যা হবে দেখা যাবে বলেই ফেলল। তোর প্রেম কেমন চলছে? একটু ক্লান হাসি হেসে বলল রঞ্জা। কার সাথে? ওই যার সাথে ছিল, প্রদীপ না কি একটা নাম, হ্যাঁ প্রদীপই মনে হয়। সে তো কবেই ভেঙে গেছে। এই সেরেছে। এই বলে কি, 1 সপ্তাহ আগেই সৌরভ ওকে ফোনে জানিয়েছে যে রঞ্জা আর ওর বয়ফ্রেন্ড নাকি ওদের বাড়ির সামনের গলিটা রাত 9:30 পর্যন্ত দুজন মিলে গল্প করেছে। তাহলে কি রঞ্জা মিথ্যে বলছে? কি ভাবছিস আমি সত্যি বলছি কি না? না না, তা নয়, আমি কিছুই ভাবিনি, এমনিই চুপ করেছিলাম। ও তা তোর কেউ জুটলো? না রে। কেন, কাউকে পছন্দ হয়নি? না। পছন্দ যে অনিন্দর সত্যিই হয়নি তা নয়, অনেক মেয়েকেই ভালো লেগেছে, তবে সবই ওই 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ পরে ওর মন আবার যার কাছে পড়ে থাকার তার কাছেই চলে গেল। এভাবে কি আর প্রেম হয়? যদিও প্রেম হওয়ার কি না হয় সেটা এখন অনিন্দর ভাবনা নয়। ও এখন ভাবছে কেসটা কি হচ্ছে। যে মেয়েটা 2 দিন আগে পর্যন্ত ওকে 2 চোখে দেখতে পারতো না, তার আজ কি হলো সেটা ওর কাছে কিছুতেই পরিষ্কার হচ্ছে না। অনেক কিছুই ওর কাছে পরিষ্কার নয় যদিও, আবার সেসব কথা মাথা চাড়া দিয়ে উঠছে। রঞ্জা হঠাৎ ব্রেকআপ কেন করেছিল তাও এখনও জানে না। কলকাতায় সেদিন মেসের ঘরে ঘুমাচ্ছিল, হঠাৎ খুব সকালে রঞ্জার ফোনে ঘুম ভাঙল। অনিন্দ ঘুম জড়ানো গলায় বলেছিল, বলুন ম্যাডাম। আমার তোকে কিছু কথা বলার আছে। বল না, কি কথা? আমি তোর সাথে সম্পর্কটা রাখতে পারবো না রে, আজই শেষ করতে হবে সবকিছু। আজকে 1 এপ্রিল নয় রে, কি সব ভাট বকছিস? দয়া করে একটু সিরিয়াসলি নে। আমাদের যা সম্পর্ক হয়েছে তুই এবার একটু ভুলে যা। সরি, আমি ভুল করেছি, আর সেই ভুল আজ আমি নিজে শুধরাতে চাই। অনিন্দ এবার আটকে উঠেছিল। মানে কি বলছিস? কি হয়েছে বল না আমাকে খুলে সব। কিচ্ছু হয়নি, আমি আমি আর পাচ্ছি না। আমি আর আমার বাবা মাকে আর কষ্ট দিতে পারছি না। পারলে আমাকে ক্ষমা করে দিস। আরে তুই আমার কথা। এরপর আর কিছু বলতে দেবার না সুযোগ দিয়ে কেটে দিল ফোন রঞ্জা। তারপর বহুবার ফোন করেছে অনি, SMS করে করে তার আঙুল ব্যথা হয়ে গেছে, কিন্তু রঞ্জা একটাও রিপ্লাই করেনি। তারপর মাসখানেক পর ফোন নাম্বারটাও চেঞ্জ করে দিল রঞ্জা। তার কিছুদিন পরে অনিন্দ জানতে পারে যে রঞ্জা প্রেম করছে প্রদীপ নামে একটা ছেলের সাথে। কিছু বুঝতে পারেনি অনিন্দ, কেন রঞ্জা ব্রেকআপ করলো, আর কেনই বা কিছুদিন পরে অন্য একটা ছেলের সাথে প্রেম করলো, রিলেশনে গেল। কিছুই পরিষ্কার নয় ওর কাছে। সরি। রঞ্জার গলা শোনা গেল। আবার চমকে উঠল অনিন্দ। কিছুটা আন্দাজ করতে পেরেছিল স্বরের কারণটা, তাও জিজ্ঞেস করলো, কিসের জন্য? এতদিন অবধি যা হয়েছে তার জন্য। হ্যাঁ, যা হওয়ার সেটা তো হয়েই গেছে, এখন আর কি লাভ পুরনো কাসুন্দি ঘেটে? লাভ আছে কিনা জানি না, কিন্তু আমার মনে হয়েছে আজ যেহেতু সুযোগ পেয়েছি তাই তোর কাছে পরিষ্কার করে পুরোটা বলে দেওয়াটাই ভালো। আমার আর কিচ্ছু যায় আসে না রে। আমিও সেটাই ভাবতাম, তাই নিজে থেকে কখনোই যোগাযোগ করিনি শেষ গোলমালটার পর। কিন্তু তোর মোবাইলের ওয়ালপেপারটা
দেখার পর আমার এই ভুল ধারণাটা ভেঙে গেল। শেষ কথাটা শোনার পর অনিন্দ চমকে গিয়ে নিজের ফোনটার দিকে তাকিয়ে দেখে রঞ্জার ভুল ধারণা ভাঙার কারণ। মোবাইলের ওয়ালপেপারে এখনো রঞ্জার ছবি সেট করা। আর কিছু বলল না ও। রঞ্জা বলতে শুরু করলো, আমার বাড়িতে তোর ব্যাপারটা জানার পর মারাত্মক গোলমাল শুরু হয় রে। দিদি আমাদের সব SMS পড়ে নিয়েছিল। আগেও গোলমাল হয়েছে, কিন্তু কিন্তু সেই দিনেরটা না একটু বেশি বাড়াবাড়ি রকম হয়েছিল। বাবা বলছিল সুইসাইড করবে যদি তোর সাথে আমি সম্পর্ক রাখি। অনিন্দ চুপ করে শুনছে। রঞ্জা বলে চলছে, এদিন সকালে যখন তোকে ফোন করি, বাবা, মা, দিদি সবাই পাশেই ছিল। ফোনটা লাউড স্পিকারে ছিল আমার। ওই দিনের পর থেকে আমার কাছ থেকে ফোনটাও কেড়ে নেওয়া হয়। সব বন্ধুদের সাথে যোগাযোগ প্রায় বন্ধই হয়ে গেছিল। কিছু বলল না অনিন্দ। অনেকক্ষণ ধরে মনে আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। উত্তরটা এবার পেয়ে গেল। আমার জন্মদিনের দিন আবার পেছনে আমার কাকু ছিলেন। তোর সাথে যখন কথা বলছিলাম উনি রীতিমতো দেখছিলেন। আর তাই তাই তো তোর সাথে এরকম খারাপ ব্যবহার করেছিলাম। আর উনি বাড়িতে গিয়ে বাবাকে সব বললেন। আর তাই তো বাবা তোর বাবার কাছে গিয়ে। মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ হচ্ছে অনিন্দর। মনের গভীরে অনেক দিন জমে থাকা প্রশ্নের জবাব পেয়ে গেল অনিন্দ। বুকের গভীরে এতদিন জমে থাকা প্রশ্নের জবাব পেয়ে গেল বলে সেটাই হবে হয়তো। জানলার দিকে তাকালো অনিন্দ। সাঁতরাগাছি পেরিয়ে গেছে, আর একটু পরেই নামতে হবে। তুই নাম্বার চেঞ্জ করেছিলি কেন? সেটাও বাড়ির লোকের কারণে। তুই বারবার ফোন করতিস, SMS করতিস, সেই কারণেই বাবা জোর করে আমার এই ফোন নাম্বারটা চেঞ্জ করে দিয়েছিল। তুই নিজে একটা ফোন করতে পারতিস নাকি? কি করে জানবো যে তুই এখনো? আমি এখনো কিছু না, এখন আবার আগের সিমটাই লাগিয়েছি। ইচ্ছে হলে ফোন করিস। এখন আর কোনো ঝামেলাও নেই। বাড়ির পরিবেশটা আগের থেকে এখন অনেক ভালো। এবার অনিন্দর মনের মধ্যে একটা পিং পং বল লাফাতে আরম্ভ করে দিল। প্রশ্ন যে আর ছিল না মনের মধ্যে তা নয়, ওই প্রদীপের ব্যাপারটা এখনো পরিষ্কার নয়। ওগুলো কি তাহলে গুজব ছিল? যাকে ওসব পরে দেখা যাবে। এখন তো হয়তো আগের মতোই কথা হবে ওর সাথে। যখন ও কয়েকটা জিজ্ঞেস করে নিলেই হলো। আই লাভ ইউ। হঠাৎই কানের সামনে এক ফিসফিস শব্দ করে বলল রঞ্জা। অনিন্দ খানিকটা অবাক হয়ে তাকালো রঞ্জার দিকে। এবার ওর হাতের ওপর হাত রাখলো অনিন্দ। মায়ের হাতে ছোঁয়া পেয়ে অনিন্দর ঘুমটা ভেঙে গেল। মা বলল, কি রে, অ্যালার্ম তো বেজে বেজে বন্ধ হয়ে গেল। হগরে ঘুমাচ্ছিলি তো? কি বলবে কিছু বুঝতে পারছিল না ও। পুরোটাই স্বপ্ন ছিল। বেশ কিছুদিন হলো এরকম স্বপ্ন দেখছে বটে, তবে আজকেরটা একটু টের পাইনি ও। মাকে জিজ্ঞেস করলো, কটা বাজে? 5:30। 5:30 আজকে তো সকাল সকাল ফিরবি বললি কলকাতায়, তাই ডেকে দিলাম। ওঠ ওঠ, এখন উঠে পড়। 5:30 মানে এখন তো ভোর। মনের মধ্যে একটু আশা জাগলো ওর। কে যেন বলেছে না, ভোরের স্বপ্ন সত্যি হয়। তাহলে কি ওর আজকের স্বপ্নটা পুরোপুরি স্বপ্ন নয়? রঞ্জার পুরনো নাম্বারে কি একটা ফোন করে দেখবে ও? এসব ভাবতে ভাবতেই বিছানা থেকে উঠেই ফোনটা নিয়েই রঞ্জার নাম্বারটা ডায়াল করলো।
কিছুক্ষণ পরে একটা মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল। না, রঞ্জার গলা নয়। কান থেকে নামিয়ে বিছানায় রেখে দিল ফোনটা। ফোনে তখন শোনা যাচ্ছে, जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच्ड ऑफ है, कृपया कुछ समय पश्चात प्रयास करें। সময়টা 2018। দৌড়তে দৌড়তে খুব তাড়াতাড়ি ট্রেনের কামরায় ঢুকলো অনিন্দ। হাঁপাতে হাঁপাতে গিয়ে বসলো নিজের সিটে। ও জানে সাঁতরাগাছি থেকে রেল লাইন পেরোনোটা গুরুত্বপূর্ণ অপরাধ, পুলিশ ধরলে জেল অবধি হতে পারে। তাও কেমন জানি একটা থ্রিল আসে লাইনটা পেরোতে। আর তাছাড়া ওভারব্রিজ দিয়ে যেতে অনেকটা সময় লাগে। তো যাই হোক, এই কিছুটা চিৎকার শোনা যাচ্ছিল বেশ কিছুক্ষণ ধরে। সম্ভবত পুলিশ কাউকে আবার ধরেছে লাইন পেরোনোর সময়। ও একবার 17 জনকে একসাথে ধরে থানায় নিয়ে যেতে দেখেছিল। যেভাবে লোকজনের কিচিরমিচির শোনা যাচ্ছে, আজও সেরকম কিছু হয়েছে বলে মনে হচ্ছে। এই ট্রেনটায় সাধারণত ও যায় না। তার একমাত্র কারণ হচ্ছে এই ট্রেনটাতে সিট রিজার্ভ করে যেতে হয়, কাজেই বাড়তি খরচ। 3 ঘন্টার রাস্তা, তাতে রিজার্ভ করে যাওয়ার কোনো মানেই হয় না। কিন্তু আজও এই ট্রেনেই বাড়ি যাচ্ছে। কেন? কারণ হলো রঞ্জা। স্কুল জীবনের প্রেম, তারপর বাইরে চলে যাওয়া, দূরত্ব বাড়া, তারপর ব্রেকআপ। ওই ক্লাসিক প্রেমের গল্প যাকে বলে। বারবার ঘড়ি দেখছিল অনিন্দ। ট্রেন ছাড়ার সময় তো হয়ে গেছে। তাহলে কি রঞ্জা আর আসবে না আজ? বাড়ি কি যাবে না সরস্বতী পুজোর ছুটিতে? এরকম তো হওয়ার কথা ছিল না। এরপর কামরায় ঢুকে এলো অনিন্দর এক্স গার্লফ্রেন্ড, মানে যার জন্য এত ভাবনা, এত অপেক্ষা। এবার শ্রোতারা ভাবতেই পারে কথা নেই বার্তা নেই, ওই কামরাতেই ঢুকে গেল রঞ্জা। এটা একটু অতি কাল্পনিক হয়ে যাচ্ছে না? এখন ঘটনা হলো, অনিন্দর বেস্ট ফ্রেন্ড সন্দীপন রেলের অফিসে চাকরি করে, খুব ভালো একটা পোস্টে। বন্ধুর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে একটুও আপত্তি করেনি ও। লিস্ট দেখে সিট নাম্বার বুক করেছে ঠিক রঞ্জার পরের সিটে। কিন্তু সে কথা থাক, সেসব কথা বলতে গেলে গল্প অনেক বড় হয়ে যাবে। ইতিমধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছে, মিনিট 10 হয়েও গেছে, কিন্তু গলা দিয়ে একটাও আওয়াজ বার করতে পারেনি অনিন্দ। তার প্রথম কারণ হলো ভয়, আর দ্বিতীয় কারণ হলো লজ্জা। ভয় এই কারণে শেষবার জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে রঞ্জার সাথে ওর বাবাকে দিয়ে বলে পাঠিয়েছিল অনিন্দ নাকি ওর সাথে অসভ্যতা করে রাস্তায়। তারপর তো সে এক বিশ্রী কাণ্ড। আর লজ্জার কারণ হচ্ছে আগের বারের স্বপ্নটা। এটাও স্বপ্ন দেখছে কিনা একবার হাতে চিমটি কেটে দেখে নিল অনিন্দ। না, ব্যথা লাগছে। চিমটি কাটছিস কেন নিজেকে? আরে, অনিন্দর মুখটা এমনিই ভোলাওয়ালা, পুরো আমার এক্সের মতো। তো রঞ্জাবতীর মুখে এই প্রশ্ন শুনে ও থতমত খেয়ে কি উত্তর দেবে বুঝতে না পেরে হা হয়ে বসে রইল। তবে আবার প্রশ্ন বানাইলো ওর দিকে। কি রে, গাঁজা খেয়েছিস নাকি? ওই রকম ভোলে বাবার মতো তাকিয়েছিস কেন? আরে না না, আমি এসব খাই না। হ্যাঁ, সেই রকমই জানতাম, ভাবলাম নতুন ধরেছিস হয়তো এখন। না। তা আজ তুই এই ট্রেনে কেন? আসলে আজ এই সময় মানে একটা কাজ শেষ হওয়ার কথা ছিল, তাই সেই জন্যই আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম। কাজ মানে কি করছিস এখন? ওই একটা আইটি ফার্মে রয়েছে।
বাহ, ভালো। তুই কি করছিস? অনিন্দ খুব ভালো করেই জানে রঞ্জা কি করছে, তাও জিজ্ঞেস করলো আবার। কথা থামানো চলবে না। আপাতত খড়গপুর যাচ্ছি, বাড়ি। কি আপদ, হেয়ালি স্বভাবটা এখনো গেল না ওর। সে তো দেখতেই পাচ্ছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু ওই চাকরি বাকরি কিছু করছিস? হ্যাঁ, ওই আর কি করছি একটা ছোটোখাটো। ইচ্ছে করে বারবার প্রশ্নটা এড়িয়ে যাচ্ছে দেখে আর খাটালো না অনিন্দ। অনেক কিছু জিজ্ঞেস করার আছে ওকে, কিন্তু কোথাও যেন ওর আটকাচ্ছে। কেন আটকাচ্ছে ও জানে না। এমন সময় রঞ্জা হঠাৎ জিজ্ঞেস করলো, বিয়ে কবে করছিস? কেন বলতো? আরে অনেক দিন ভালো বিয়ে বাড়ি তো খাওয়া হয়নি, তাই আর কি। তো নিজেই কর না তাহলে। ছেলে পেলেই করব। ছেলে পাসনি এখনো? না, ভালো ছেলেপিলের সংখ্যা খুব কমে গেছে বুঝলি। তারপর তোর কি খবর? প্রেম করছিস নাকি? মেয়ে পেলি? পেয়েছিলাম। পাস্ট টেন্স কেন? কারণ এখন আর নেই তার সাথে। ব্রেকআপ? কেন? ছাড় না ওসব। দেখ, এখনও কিন্তু 2 ঘন্টা যেতে হবে আমাদের ট্রেনে। হ্যাঁ, তার চেয়ে বরং চুপচাপ বসে থেকে কি লাভ? বল না তোর কথা শুনি। না। কেন? কারণ এক হাতে তালি বাজে না। আমি বলতেই পারি, কিন্তু তাহলে তোকেও বলতে হবে। কি বলতে হবে? আমি যা যা জিজ্ঞেস করবো তাই। হ্যাঁ, সে তো বলতেই পারি, চাপ নেই। ও, তাহলে ঠিক আছে, বল কি জানতে চাস? মেয়েটার সাথে ব্রেকআপ হলো কেন? কারণ আমার সাথে সম্পর্কের আগে ওর আরও একটা সম্পর্ক ছিল, এবং সেটা থাকাকালীন আমাকে মিথ্যে বলে আমার সাথে সম্পর্কে জড়ায়, এবং আমার সাথে থাকাকালীন আরও 2টো সম্পর্কে জড়ায়। সে কি রে, এসব কি বলছিস? ইয়েস। এইরকমও হয়? সেরকমই তো দেখলাম। আচ্ছা, এবার আমি। আচ্ছা, বল কি জানতে চাস? কেন করলি ওরকম? মানে আমি তোর সাথে থাকতে থাকতে কবে এইরকম দুজনের সাথে? ওটার কথা বলছি না রে বাবা, উফ। তাহলে? কাকুকে দিয়ে আমার বাবাকে অপমান না করালে হচ্ছিল না? কেন, মানে কেন করলি ওরকম? বিকজ ওটাই একমাত্র রাস্তা ছিল রে। মানে কিসের রাস্তা? তোকে আমার থেকে দূরে সরানোর। কারণ আমি জানি তুই তোর বাবাকে খুব ভালোবাসিস, আর এই অপমানটা তুই কখনোই সহ্য করতে পারবি না। কাজেই আমার সাথে আর যোগাযোগও রাখতে চাইবি না। কিন্তু কি লাভ হলো এটা করে? কিন্তু কি লাভ হলো সব শেষ করে? শেষ আমি করিনি, তুই করেছিলিস। মনে করে দেখ। হ্যাঁ, কারণ তুই আরেকজনকে ভালোবেসে ফেলেছিলি। আমি ভালোবাসিনি, আমি শুধু। কেন রে? মানে আমি কি যথেষ্ট ছিলাম না তোর সাথে?
ভালোবাসা ওইভাবে হয় নাকি? তুইও জানিস হয় না। হ্যাঁ, আমি অন্য একজনের প্রতি দুর্বল হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি তোকে ভালোবাসতাম। আমাদের মধ্যে দূরত্বটা অনেকটা বেড়ে গিয়েছিল, আন্ডারস্ট্যান্ডিং কমে গিয়েছিল। আর আর তারপর তুই তুই ব্রেকআপ চাইলি। হ্যাঁ, আমি বলেছিলাম, কারণ জোর করে আমার সাথে তোকে থাকতে দিতে চাইনি আমি। আমার মনে হয়েছিল ওই ছেলেটার সাথে বেশি ভালো থাকবি তুই। এটাই তো সমস্যা অনি। তুই ভেবে নিয়েছিলি আমি কিসে ভালো থাকবো। ইউ ডিড নট ফাইট ফর মি। যাকে ভালোবাসলি তার জন্য একটু একটু লড়াই করতে পারলি না। হ্যাঁ, তার প্রতিশোধ তুই নিলি কাকুকে দিয়ে আমার বাবাকে অপমান করে। কি তাই তো? হ্যাঁ, নিলাম, কারণ সেই মুহূর্তে আমি তোকে ঘৃণা করতাম আমাকে ছেড়ে যাওয়ার জন্য। কোলাঘাট স্টেশনটা একটু বড়, মানে এই রুটের অন্য অন্য স্টেশনের থেকে। কয়েকজন লোক উঠলো সেখানে, দুটো ছেলে এসে বসলো এই কামরায়। কাজেই কথায় দুজনের বাধা পড়লো একটু। পুরনো ঘায়ের জায়গাটা হঠাৎই একটু জ্বলছে অনিন্দর। বুঝতে পারল পুরনো কাসন্দি ঘাটলেই ঘা বাড়বে বুঝি, কষ্ট বাড়বে বই কমবে না। রঞ্জা এখন চলন্ত ট্রেনের বাইরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ চুপ থাকার পর অনিন্দ বলল, বল, আর কি জানতে চাস? এইবার পাশে বসা দুটো ছেলে অনিন্দর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। অনিন্দও খেয়াল করলো সেটা। তারপর ওদের দিকে ফিরে বলল, কিছু বলবেন? রঞ্জা বলল, ছাড় না ওদের, বল কি বলছিলিস। বলছিলাম যে আর কিছু জানতে চাওয়ার আছে তোর। বিয়ে কবে করবি সেটা। ইয়ার কি মারিস না, বল না। সত্যি রে, বল না। খুব জানা শখ না? হ্যাঁ তো। রঞ্জা, হুম, আমার একটা কনফেশন আছে। তাই? কি শুনি? তুই প্রেগনেন্ট? স্যার আপ, শোন না আমার কথাটা। বল বল, শুনছি। আজকে এই ট্রেনে তোর সাথে দেখা হওয়াটা কাকতালীয় না, মানে আমি টিকিটটা এভাবেই। জানি। জানিস? জানি। কি করে? সন্দীপন। ও তোকে বলেছে? বলতে বাধ্য হয়েছে। মানে কেন? কারণ আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল না। ও ফোন করে আমাকে বলল যে তুই আমার সাথে দেখা করার জন্য কতটা কষ্ট করছিস, তাই ও তোর আর আমার দুজনের টিকিটটাই একসাথে কাটলো। বুঝলাম না ঠিক, মানে তুই জানতিস আজকে দেখা করবো তোর সাথে, তাও তুই হ্যাঁ বলেছিস? বলেছি। কেন? সেটা তো তোর গেস করার কথা ছিল ছাগল। আমি মানে অনি, তুই আফটার লাইফে বিশ্বাস করিস? মানে মৃত্যুর পরেও যে একটা জীবন থাকে, তুই ওটাতে বিশ্বাস করিস? না, মানে মানে কেন হঠাৎ? আমি করি। আর সোলমেট, ডু ইউ বিলিভ ইন সোলমেট? সোলমেট কনসেপ্টটা আমার খুব ভালো লাগে জানিস,
কিন্তু নিজের জন্য পারফেক্ট কাউকে তো এরকমভাবে পাইনি, তাই আচ্ছা, কোথায় এলাম রে? জানি না, তবে আর বেশিক্ষণ নেই পৌঁছাতে। এই তোর ফোন নাম্বারটা বল তো। আমার কাছে তোর নাম্বার সেভ আছে, আমি কল করে নেব। ঠিক তো? হ্যাঁ রে বাবা। মনের ভেতর এক অদ্ভুত আনন্দ হচ্ছিল অনিন্দর। অনেকদিন এই আনন্দটা উপভোগ করেনিও। চোখের কোণায় জল প্রায় এসেই গিয়েছিল বলে। আচ্ছা, আমি আমি একটু আসছি, হ্যাঁ। বলেই বাথরুমের দিকে ছুটলো। চোখে মুখে জল দিয়ে যখন ফিরল, তখন ওই কামরায় একটা মানুষ কম, এবং যেই মানুষটাকে ওর সবচেয়ে বেশি দরকার সেই মানুষটাই নেই। ট্রেন থেকে নামার প্রায় সময় হয়ে গেছে, আর 10 মিনিট বাকি। বাথরুমে গেল নাকি, পাশের ছেলে দুটোকে জিজ্ঞেস করতে যাবেই এমন সময় ফোনটা বেজে উঠল ওর। রঞ্জার নাম্বার। হ্যালো, কোথায় গেলি তুই হঠাৎ? হ্যালো, অনিন্দবাবু বলছেন? আপনি কে? রঞ্জা কোথায়? আমি সাঁতরাগাছি থানার সাব ইন্সপেক্টর বলছি। বলুন। আচ্ছা, এই ফোনটা আপনার কাছে কি করে? আমরা একটা বডি পেয়েছি আজকে সাঁতরাগাছি স্টেশন পেরোতে গিয়ে মালগাড়ির নিচে। আর শুনতে পারল না অনিন্দ, ফোনটা কেটে দিল। বুকের ভেতরটা হাতুড়ি পড়ছে, ওর মাথা ঘুরছে। কি হচ্ছে এসব? আবার স্বপ্ন? আবার সবটা ঘেটে যাবে? এই কারণেই কি সাঁতরাগাছি স্টেশনে এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল ট্রেন ছাড়ার সময়? কিন্তু আজ পুরো ট্রেনে যে ওর সাথে কথা বলে গেল, সে তাহলে এই জন্যই কি কামরার ওই দুটো ছেলে অদ্ভুতভাবে তাকাচ্ছিল ওর দিকে? হঠাৎ করে রঞ্জার শেষ কয়েকটা কথা মনে পড়ে গেল অনিন্দর। আফটার লাইফ, সোলমেট, এইসব নিয়ে কথা বলছিল রঞ্জা। তাহলে কি সত্যি আফটার লাইফ বলে কিছু আছে? সেটা জানার একটাই উপায় আছে। আজকের দিনটাকে আগের দিনের মতো মিথ্যে হতে দেওয়া যাবে না, স্বপ্ন হতে দেওয়া যাবে না। চলন্ত ট্রেনের দরজার দিকে এগিয়ে গেল অনিন্দ। ট্রেন তখন প্রচণ্ড স্পিডে চলছে। সাহস করে একটা লাফ দিতে পারলেই আবার সব ঠিক হয়ে যাবে। আবার রঞ্জাকে পাবেও। একটা খুব জোর নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে খোলা দরজা দিয়ে সামনে পা বাড়ালো অনিন্দ। এই এই ছাগল, এটা কি হচ্ছে? মরতে চাস নাকি? একটা হ্যাচকা টানের পর অনিন্দ দেখল ও দরজা থেকে অনেকটাই সরে এসেছে। রঞ্জাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। রঞ্জা আবার বলল, কি হলো রে তোর আবার? হ্যাঁ, তুই তো মানে ফোন। আরে আর বলিস না, ফোনটা চুরি গেছে ওই সাঁতরাগাছি স্টেশনেই কোথাও একটা। এই সবে মাত্র খেয়াল করলাম। তুই কোথায় গিয়েছিলি এখন? ওয়াশরুমে গিয়েছিলাম। কেন? অনিন্দ ঠিক ওই ঘোরটা থেকে বেরিয়ে আসতে পারছিল না। রঞ্জার গালে হাত দিয়ে বোঝার চেষ্টা করলো ও সত্যি মানুষ তো। এই এই এই, কি হচ্ছে এখন? চলন্ত ট্রেনের মধ্যে আমাদের কিন্তু এখনো প্যাচ আপ হয়নি। অনিন্দ কিছু না বলে জোর করে বুকে টেনে নিল ওকে। বলেছিলাম না, ক্লাসিক প্রেমের গল্প। এতক্ষণ শুনছিলেন ব্রেকআপের পর। রচনা অর্ণব মণ্ডল। আজ আমাদের গল্পে অভিনয় করেছেন শিপ্রা, অনু, রিজু, কবির, শাহাবুদ্দিন, শুভ, মরফিন, অনন্যা এবং গল্প পাঠে আমি শিমু, এবং সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় আমি শিমু। পোস্টার ডিজাইনিং কবির, শাহাবুদ্দিন এবং এডিটিংয়ে শুভ, এবং বিশেষ সহযোগিতায় মরফিন। গল্পটি কেমন লাগলো
অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আমরা তো এসেই গেছি দল বেঁধে, আপনারা থাকছেন তো? আগামী সপ্তাহে ঠিক এই সময় আবার একটা নতুন গল্প নিয়ে আমরা হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের এপিসোডে।